আসসালামু আলাইকুম সুবিধা চ্যানেল আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি এখন হোটেল থেকে বের হয়ে গেলাম। আমি কলকাতা এয়ারপোর্ট থেকে যাব দিল্লি এয়ারপোর্ট। আমি এখন কলকাতা এয়ারপোর্ট যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া করছি। আমি এখন ট্যাক্সি ভাড়া করব, ট্যাক্সি করতে যাচ্ছি। দেখি ট্যাক্সি ভাড়া করা যায় কিনা। আমি ট্যাক্সি খুঁজতেছি। আমি মূলত হলুদ ট্যাক্সি দিয়ে যাব, তাই আমি ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছি। আমি এখন ট্যাক্সির দামাদামি করবো, দাম দর করবো। একটা ট্যাক্সি, খালি ট্যাক্সি পাইছি। এরা কলম রেগে যায়, ইন্ডিয়ানটা রেগে যায়। এয়ারপোর্ট দাদা, एयरपोर्ट एयरपोर्ट। हाँ हाँ, क्या बोला? 350। हाँ 550 चाहिए, 350 বললাম। ট্যাক্সি কত টাকা চা? কলকাতা এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট। দামাদামি করে আমি এখন ট্যাক্সিতে উঠছি। এই যে এটা হচ্ছে আমার ট্যাক্সি, এইগুলো আমার গাড়ি নিলাম 400 দিয়া। আমি এখন যাব কলকাতা এয়ারপোর্ট। বুঝলাম, আমি এখন কলকাতা এয়ারপোর্টে দিয়ে যাচ্ছি। चाचा जगह नाम क्या है? जगह नाम की चाचा? जगह नाम की नाम की? हाँ, रेक्टन। খুব সুন্দর কাজ। আমার এই ভিডিওতে আপনারা পুরো কলকাতা এয়ারপোর্টটি দেখতে পাবেন, একদম বাইরে থেকে ভিতর পর্যন্ত, রানওয়ে থেকে ধরে বিমান উড্ডয়ন হওয়া পর্যন্ত আপনারা এই ভিডিওর মধ্যে, সম্পূর্ণ ভিডিওটার মধ্যে দেখতে পাবেন। যখনই কলকাতায় আসবেন, যে কোনো জায়গায় যাবেন, ট্যাক্সির সাথে আগে দামাদামি করে যাবেন। আপনি যদি বলেন তাদেরকে মিটারে যেতে, তারা মিটারে যেতে রাজি হবে না, মিটারে যেতে সহজে রাজি হবে না। আর মিটার দেওয়া গেলে আপনাকে অনেক, আপনি রাস্তা চিনেন না, আপনাকে বিভিন্ন জায়গা ঘুরাইয়া আনবে। আর আপনি যদি দামাদামি করে নেন তাও ভালো আপনার জন্য। আমি দামাদামি করে আসি। এরা অনেক ভাড়া চাবে, কারণ যখন আমরা কথা বলবো আমাদের কথাতেই বাংলাদেশি কথা এসে পড়ে, তখন বুঝতে পারে আমরা বাংলাদেশি। অনেক দাম চাবে ট্যাক্সি ভাড়া, তো আপনি দামাদামি করে নেবেন। অনেক সময় ট্যাক্সিওয়ালারা আপনার সাথে একটু রাগান্বিত হয়ে বলতে পারে, কারণ এরা চাবে দাম। সাদা ট্যাক্সিওয়ালারা তো অনেক বেশি দাম চায়, হলুদ ট্যাক্সিগুলো একটু কম চায়, সাদাগুলো একটু বেশি চায়। তো আমি সবসময় হলুদ ট্যাক্সিতে চলাফেরা করি। দামাদামি করে নেবেন অবশ্যই, তারা অনেক বেশি দাম চাবে। আমি এখন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক এয়ারপোর্টের সামনে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা কলকাতা এয়ারপোর্ট বা দমদম এয়ারপোর্টও বলা হয়। আলহামদুলিল্লাহ, এখন আমি এয়ারপোর্ট এসে নামলাম আমার ট্যাক্সি ক্যাব থেকে। আমি এখন কলকাতা ইন্টারন্যাশনাল বিমানবন্দরে রয়েছি। আমি কিছুক্ষণের মধ্যে ঢুকবো। আপনারা দেখতে পাচ্ছেন নিচতলা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতা বা দমদম এয়ারপোর্টও বলা হয় এটাকে। আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো নিচতলা। আমি প্রথমে উপরতলায় আসছিলাম, পরে নিচতলা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য। এখানে কিন্তু আমাদের বাংলাদেশের মতন ওরকম না। আমাদের বাংলাদেশে তো দেখা গেছে আপনার মেন রুট থেকে যাত্রীদের সাথে যেই আত্মীয় স্বজন থাকে তাদেরকে নামায় দেওয়া হয় বা একজনকে যেতে দেওয়া হয়। এখানে এরকম না, আপনারা সবাই আসতে পারবেন। আর এখানকার মানুষও অত্যন্ত ভালো। দেখা যায় অত মানুষ আসে না, আমাদের মতন 5-6 জন আসে না, এরকম আসে না। যে যাত্রী চাচ্ছে একজন যাত্রী একাই আসে। তো দেখতে পাচ্ছেন খুব নীরব, খালি জায়গা, খালি এয়ারপোর্ট। আমাদের মতো আছে জঞ্জট না। আমাদের তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 1, টার্মিনাল 2 তো প্রচুর মানুষ হয়। উপরে তো কিছুক্ষণ পর বাসি ফু দিয়ে আনসাররা মানুষদেরকে চাপিয়ে দেওয়া হয়। এখানে সেই রকম করে না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো এখান দিয়ে হচ্ছে যারা বাইরে যাবে তারা উপরতলা, আমাদের উপরতলা দিয়ে আমরা যাই, নিচতলা দিয়ে আমরা আসলে বের হই। দেখতে পাচ্ছেন এখানে অত মানুষ নেই। আমি এখন কলকাতা এয়ারপোর্টে রয়েছি।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাত্রীর সাথে অত মানুষ নেই, যেমন আমাদের বাংলাদেশি এয়ারপোর্টে যাত্রীর সাথে অসংখ্য লোক আসে, অনেক মানুষ ভিড় হয়ে যায়। তো এখানে ওই রকম না, জাস্ট একজন যাত্রী আসলো বা যাত্রীর সাথে একজন আসলে না আসলে, দেখতে পাচ্ছেন কত খোলামেলা ফ্রি। আর আমাদের তো আনসার বাহিনীরা কতক্ষণ পর পর বাসি ফুয়ে পুরা এয়ারপোর্ট খালি করতে হয়, আবার জমে ভরে যায়, আবার খালি করতে হয়। এয়ারপোর্টে রয়েছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 8:25। দেখেন এখানে কোনো লোকই নাই। আমাদের বাংলাদেশে কীভাবে মানুষ, আমাদের দেশে কত মানুষ ঘুর করে, আমাদের দেশে যাওয়ার জন্য মানুষ গিজ করে কত ইয়া করে হয়রানি করে, কিন্তু দেখেন ইন্ডিয়াতে এয়ারপোর্টে কোনো লোকই নাই, একদম ফাঁকা একটা এয়ারপোর্ট। যাত্রী বলতে এই করে লোক আসছে, দেখতে পাচ্ছেন। ইন্ডিয়াতে অত একটা ভিড় নাই, কিন্তু আমাদের বাংলাদেশে যাত্রী যাওয়ার সময় কত মানুষ আসে, কত মানুষ ভিড় হয়, কিন্তু দেখেন ইন্ডিয়া এয়ারপোর্টে এত মানুষ নাই, এতটা ভিড় নাই, কোনো ঝামেলা নাই, ঠিক আছে, কোনো ঝামেলা নাই, সবাই ঢুকতেছে আসতেছে। আমি এখন কলকাতা এয়ারপোর্টের বাইরে বসে রয়েছি। আমি একটু তাড়াতাড়ি চলে আসছি। এমডি ও বিমানগুলো যাত্রীকে ফালাই দিয়ে চলে যায়, তাই আমি একটু তাড়াতাড়ি আসছি। আর আমি এখন বসে রয়েছি কলকাতা এয়ারপোর্টের বাইরে হচ্ছে। এখন আমি কিছুক্ষণের মধ্যে আমি ঢুকবো। এখন বাজে ইন্ডিয়ার কলকাতার সময় 12টা। আমি এখন ঢুকে যাবো এয়ারপোর্টের ভিতরে। আমি এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকবো। আমি বাইরে সারিয়ে ছিলাম, এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছি। দেখতে পাচ্ছেন কলকাতা এয়ারপোর্ট, কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর। এখন যাচ্ছি ভিতরে ঢুকবো। এয়ারপোর্টের বাইরের অংশ দেখতে পাচ্ছি। আমি কিছুক্ষণ পর ভিতরে ঢুকে যাব। আমাদের দেশের মতনই আনসারদেরকে যেরকম আমরা পাসপোর্ট টিকিট দেখিয়ে ভিতরে ঢুকি সিরিয়াল মতন, এখানেও সিরিয়াল ধরেছি। আমরা পাসপোর্ট টিকিট দেখিয়ে ভিতরে ঢুকতে হবে। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ সিরিয়াল ধরেছে। আমরা এখন কিছুক্ষণের মধ্যে ভিতরে ঢুকবো সিরিয়াল ধরে। যত তাড়াতাড়ি চলে আসেন এয়ারপোর্টে, কিন্তু বিমান ছাড়ার 4 ঘন্টা আগে আপনাকে ভিতরে ঢুকতে দেবে না। তো আমি 8টা বাজে চলে আসছিলাম, আমি 12টা বাজে, রাত 12টা বাজে এখন মানে আমার ফ্লাইট হচ্ছে সকাল 4টা দিক দিয়ে। তাই দেখতে পাচ্ছেন যাত্রীরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করছে। আমি আপনাদেরকে পুরো এয়ারপোর্টটি ঘুরিয়ে দেখাবো, একদম পুরো এয়ারপোর্টটি। এই পাশে আমি এয়ারপোর্টের অনেক কিছুই আপনাদেরকে দেখাবো এবং বলবো। এখানে প্রত্যেকটা গেটের সামনে রয়েছে স্ক্যানিং মেশিন, যেটা দিয়ে আপনার যা কিছু আছে চেক করার জন্য আপনি রাখিস। আমি আপনাদেরকে দেখাচ্ছি কলকাতা এয়ারপোর্টের ভিতরের অংশ, যেটি বোর্ডিং পাস করার আগ মুহূর্তে যাত্রীরা যে জায়গাগুলোতে বসে থাকে এবং যে জায়গাতে অবস্থান করে সেই জায়গাটুকু। বোর্ডিং পাস করার পরে আমাদেরকে ইমিগ্রেশন করতে হবে, ইমিগ্রেশন করে ভিতরে ঢুকতে হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত বোর্ডিং পাস আমরা না করব ততক্ষণ পর্যন্ত এই জায়গাগুলোতে আমরা দেখা গেছে রাতের ফ্লাইট যাদের, তারা একটু আগে ভাগে চলে আসছে। যেমন আমি বাংলাদেশি হিসাবে বাংলাদেশি, তাই কারণ আমি দেখা গেছে আমার ফ্লাইট হচ্ছে রাত ভোর 4টায়। তো আমাকে এমনিতেই আপনার 12টার মধ্যে চলে আসতে হবে, রাত 12টার মধ্যে, 12টা বা 1টার মধ্যে। তো আমি একটু তাড়াতাড়ি চলে আসছি। শুধু এক রাতের জন্য আমি হোটেল ভাড়া কী জন্য দিই? তো এক রাতের জন্য হোটেল ভাড়া না দিয়ে আমি যেমন ধরেন বিকেলে আমার হোটেলটা ছেড়ে দিয়েছি, সারাদিন ঘুরে ফিরে আমি 8টা বাজে চলে আসছি এয়ারপোর্ট। কিন্তু দেখা যাচ্ছে 8টা বাজে আসার পরও আমাকে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দেয়নি, এই জন্য যে আমি অনেক আগে চলে আসছি, 11-12 ঘন্টা আগে চলে আসছি। রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত আমি বাইরে অপেক্ষা করেছি। তারপরে আমি 12টার পরে এয়ারপোর্টের ভিতরে এখন ঢুকেছি। তো আমরা ঢুকে আমার এখনও পর্যন্ত আমার বিমানের
যে কাউন্টার, সেই কাউন্টার ওপেন করা হয়নি। কাউন্টার ওপেন করবে আরও অনেক পরে, কারণ আমার বিমান ছাড়বে রাত 4টার পরে, তাহলে আমার কাউন্টার ছাড়তে অনেক দেরি আছে। তো আমরা যারা ঢুকছি, আর একটা কথা বলে রাখি, ইন্ডিয়ান যে বিমান সংস্থা আছে, বিমানগুলো আছে এবং বিমানের যে কর্মীগুলো আছে, সকল কর্মীদের ব্যবহার অনেক খারাপ। আপনি দেরি করলে অনেক কিছু শোনাবে, কিন্তু ওনারা কোন শিকলায় ওনাদের কোনো দায়ভার থাকে না, যে বলে না। এমন একটি কথা আপনাদেরকে বলে রাখি, মনে রাখবেন, ইন্ডিয়া থেকে আমরা যারা ভিনদেশি, বাইরের দেশের মানুষ, ইন্ডিয়া থেকে অন্য কোনো দেশে যেতে চাইলে তার জন্য আমাদেরকে অনেক জবাবদিহিতা করতে হয় এবং জবাবদিহিতা করতে হবে। কারণ তারা জিজ্ঞেস করে, তারা পারে না আপনার পুরা বৃত্তান্ত জানতে চায়। আপনি কোথা থেকে আসছেন, কী করেন, কী কাজ করেন, কয় টাকা আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার কী আছে। আপনি যদি বিভিন্ন দেশে ঘুরে থাকেন, আপনার পাসপোর্টে সেই সিল দেয়া আছে, আপনার ভিসা লাগানো আছে, সে প্রশ্ন করবে এত দেশে তুমি কীভাবে গেছো, তুমি এত দেশে কেন যাও, তোমার কি কাজ, তুমি কি করো, তোমার ব্যাংক ব্যালেন্স কী, তোমার বাবা কি করে, তোমার ভাই কি করে, মানে 14 গোষ্ঠীর ডাটা তারা জানতে চায়। এত খারাপ, আর এরা প্রচুর ব্যবহার খারাপ করে। ইন্ডিয়ান এয়ারপোর্ট থেকে কখনো দিল্লি, বোম্বে বা কোনো এয়ারপোর্ট থেকে অন্য কোনো দেশে, মিশর, দুবাই বা যে কোনো দেশে যেতে চান, কিন্তু তারা ব্যবহার খুব খারাপ করে। তো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন। হ্যাঁ, কিছু লোক আছে যারা আমাদের ইউরোপে যাওয়ার জন্য ইন্ডিয়ান এয়ারপোর্টটা ব্যবহার করে। এখানে কিছু দালাল আছে, তারা কি করে, মানে এটা আমাদের দোষ, এটা ওদের দোষ দিব না। দিল্লিতে এরকম অসংখ্য লোক রয়েছে যারা কিনা মানে বিমান সংস্থা থেকে, যারা বিমানের চাকরি করে কর্মরত, যারা বোর্ডিং পাস দিয়ে থাকে বা বিমানের ক্রু যারা বিমানের কাজ করে, তারা ঢোকার সময় এবং বোর্ডিং পাস নেওয়ার সময় অনেক খারাপ ব্যবহার করেন। কিন্তু কিছু কিছু লোকে খারাপ ব্যবহার করে না, যারা কন্ট্যাক্ট করে আসে। যেমন ধরেন এই দেশে দিল্লি এয়ারপোর্টে কিন্তু দালাল রয়েছে, আমাদের বাংলাদেশি লোকই, তারা এই এয়ারপোর্টে কন্ট্যাক্ট করে। তো কন্ট্যাক্ট করা যারা, তাদেরকে যেতে, কিন্তু আপনাকে নাও যেতে দিতে পারে। কারণ যেই ঘটনা আমার সাথে ঘটেছে, আমি পরে ইয়েতে বলবো আপনাদেরকে। তো এরা আপনার বিমানের টিকিট, আপনার হোটেল, মানে যে যা খুশি তা হোক, আপনার টাকা, এটা আপনার টাকা, ওদের কোনো সমস্যা নাই। আপনার টাকা লস হইলেও ওদের কোনো যায় আসে না, ওদের গায়ে কোনো যায় আসে না, কারণ আপনার টাকা লস হবে, আপনার বিমান ভাড়া লস হবে। এরা একটা লোকেকে এইভাবে ফাঁসায় দেয়। তো কখনও পারতে আপনারা ইন্ডিয়া কোনো এয়ারপোর্ট দিয়ে, আমাদের যারা আমাদের দেশি রয়েছেন বা ভিনদেশি লোক রয়েছেন, তারা যাওয়ার চেষ্টা করবেন না। কারণ ইন্ডিয়ার লোকগুলো খুব খারাপ ব্যবহার করে, তাদের যাতে যাত্রীদের সাথেও খারাপ ব্যবহার করে। ইমিগ্রেশন তাদের অনেক ভালো, তাদের ইমিগ্রেশন এত খারাপ, যেমন আমাদের বাংলাদেশে ইমিগ্রেশন আমাদেরকে অনেক হয়রানি করে। কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশন যে পুলিশটা রয়েছে, ইন্ডিয়ান ইমিগ্রেশনের লোক রয়েছে, তারা এরকম হয়রানি করে না। যদি বিমান সংস্থা লোকেরা ছেড়ে দেয় বা বিমানের কর্মী যারা আছে, তারা যদি আপনাকে বোর্ডিং পাস দিয়ে দেয়, আপনাকে ইমিগ্রেশনের সেরকম আপনাকে হয়রানি করবে না। তারা জাস্ট তারা আপনার পাসপোর্ট দেখবে, ভিসা দেখবে, দেখার পরে হয় দুই একটা কথা জিজ্ঞেস করলে করবো, না করলে আপনাকে সিল চাপড় মেরে ছেড়ে দিবে। আপনি তারপরে চলে যাবেন আপনার চেকিংয়ে। আপনার চেকিংয়েও আপনাকে ওরকম কিছু করে না, কারণ আপনার কাছে অবৈধ কোনো মাল নেই। অবৈধ মাল নেই বিধায় আপনাকে কোনো চেকিংয়ে কোনো তারা আপনাকে হয়রানি করবে না। তো অবশ্যই আপনি চলে যাবেন সুন্দরভাবে। কিন্তু বিমান সংস্থার লোকেরা আপনাকে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে হয়রানি করবে, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে হয়রানি করার চেষ্টা করবে। একদম আপনি এয়ারপোর্টের ভিতরে ঢোকার পরে যখন আপনি বোর্ডিং পাস নিতে যাবেন, তখন থেকে শুরু করবে বিমানে ওঠা পর্যন্ত আপনাকে তারা বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করবে। আপনাকে যেমন ধরেন এখানে তল্লাশি করা হয়, যখন আপনি ইমিগ্রেশন করার পরে যখন আপনাকে তল্লাশি করা হয়, তখনও এইভাবে এরা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় না। কিন্তু বিমানে ওঠার সময় আরও বেশি আপনাকে হয়রানি করবে তারা। আপনি জিজ্ঞাসা করবে, আপনি ইয়া দেখবে, বোর্ডিং কার্ড দেখবে, এই সেই, মানে যেটা আমার সাথে হয়েছে আপনারা বিশ্বাস করতে পারবেন না, এরা কতটা খারাপ ব্যবহার করে, আর তার জন্য আমি এই জিনিসটা জানি বিধায়, জেনে গিয়েছি বিধায় আমি, আর বিশেষ করে আমি ইন্ডিগো বিমান দিয়ে যাচ্ছি। ইন্ডিগো বিমানটা ভাড়া কম, কিন্তু আমি শুনতে পেয়েছি এরা খুব খারাপ ব্যবহার করে। তার জন্য এইগুলা জানার জন্য, এইগুলা শোনার জন্য আমি কি করেছি, আমি ইন্ডিগো বিমান দিয়ে আমি দুবাই যাওয়ার জন্য
যাব, এই মর্মে আমি ইন্ডিয়ার থেকে টিকিট কেটেছি, ইন্ডিগোর টিকিট। তো ইন্ডিগো হচ্ছে যদি আপনি 1.5-2 ঘন্টা আগে না বোর্ডিং পাস নেন, তাহলে ওরা আপনাকে একটা না একটা উসিলা হয়তো আপনাকে রেখে ওরা চলে যাবে। এমন এরা বিমান, আমাদের তো হয় দেখা গেছে বিমান ছাড়ার আধা ঘন্টা পর্যন্ত গেলেও আপনাকে চেষ্টা করে যাত্রীকে যে কোনোভাবে একটু সাহায্য করার জন্য। তারা এই কাজটা কখনোই করে না। তারা বরং 2 ঘন্টা আগে আসছেন, আপনি এত দেরি করলেন যে বিমান তো ছেড়ে দিবে, মানে আপনাকে হয়রানি করার খুব চেষ্টা করবে। শুধু আমি এই কথাটা বলতেছি তা না, আপনারা ইন্ডিগো বিমানের সম্বন্ধে আপনারা ভালো করে জানেন, এবং ইন্ডিয়ার বেশিরভাগ বিমানগুলো এই কাজই করে। এবং ইন্ডিয়ার থেকে অন্য অন্য বিমানগুলো যেগুলো যায়, ইন্ডিয়ার যারা চাকরি করে ইন্ডিয়ার লোকেরা, এই বিমান সংস্থা, তাদের ব্যবহারগুলো খুব প্রচুর খারাপ। আমি আল আরাবিয়া টিকিট কেটেছি, সেই জায়গাও মিশরে যাব, সেই জায়গাও আল আরাবিয়া লোকেরা এত বিহেভ খারাপ করছে। আমি আল আরাবিয়া আমার ক্লাস পর্যন্ত আমি মিশর যেতেও পারিনি তাদের জন্য। তারা প্রচুর পরিমাণ খারাপ ব্যবহার করে এবং অনেক তথ্য তারা জানতে চায়। তাদের মন চাইলে ছাড়ে না। যেসব জিনিস চাবে সেই সব জিনিস আপনি চিন্তা করেন না আপনার সাথে নিয়ে যাওয়ার জন্য। এরা এরকম ডকুমেন্টস চায় বসবে আপনার থেকে, ওইগুলো আপনি কখনো চিন্তা করেন না এই ডকুমেন্টস আপনি চেতে পারে। তো ওই ডকুমেন্টস চাইবো, আপনি তো ওই ডকুমেন্টস নিয়ে যান নাই। যেমন ধরেন আপনি একটা চাকরি করেন, মোটামুটি একটা জায়গায় চাকরি করেন, আপনার আইডি কার্ড, আপনি কোন সরকারি চাকরিজীবী না, আপনার পকেটে আইডি কার্ড রাখতে হবে এরকম নির্ধারিত। একটা বেসরকারি দোকানে ম্যানেজার, আপনি দেখা গেছে আপনার আমাদের তো সচরাচর মুদি দোকানগুলোতে ম্যানেজারদের কোনো আইডি কার্ড থাকে না। তো দেখা গেছে আপনার বলতে পারে তোমার জব আইডি কার্ড দেখাও। আপনি একটা কর্পোরেট অফিসে চাকরি করেন, সেই জায়গায় আপনার আইডি কার্ড থাকতে পারে, কিন্তু একটা মসজিদ দোকানদার, একটা দোকানে আপনার আইডি কার্ড নাও থাকতে পারে। সে আপনার থেকে আইডি কার্ড চায় বলবে, আপনি না দেখাইতে পারলে তোমাকে যেতে দেবো না। তাদের ব্যবহার বিশ্বের সবচেয়ে খারাপ ব্যবহার হচ্ছে ইন্ডিয়ার যেই বিমান সংস্থা যারা কাজ করে, যারা বোর্ডিং পাস দিয়ে বিমানের ক্রু রয়েছে, তারা এত খারাপ ব্যবহার করে। ইন্ডিয়ান যারা, আমি বিশ্বের অনেক দেশ গিয়েছি, সিঙ্গাপুর গিয়েছি, আপনার থাইল্যান্ড গিয়েছি, সৌদি আরব গিয়েছি, আপনার ইমারাত বিমান দিয়ে গিয়েছি, বিভিন্ন বিমান দিয়ে চলাফেরা করছি। কিন্তু ইন্ডিয়ার যারা ইন্ডিয়ার লোক রয়েছে, তারা প্রচুর পরিমাণ খারাপ ব্যবহার করে। তাই আমার অনুরোধ, কখনো ইন্ডিয়ার এয়ারপোর্ট দিয়ে কখনো যাওয়ার চেষ্টা করবে না। হ্যাঁ, যদি দালাল ধরে যান তাহলে সমস্যা নেই, কারণ দালাল ধরে গেলে আপনাকে কিছু বলবে না। দালাল ধরে গেলে আপনাকে ছেড়েই দিবে আপনাকে। আর দালাল তো তাদেরকে একটা বেনিফিট দিচ্ছে এবং আপনাকে দেখাই দেবে, আপনি বলে দিবে কত নম্বর টিকিট। কারণ আর বেশিরভাগ এই কাজটা হলো দিল্লি এয়ারপোর্ট থেকে, সবচেয়ে বেশি এই কাজগুলো করে হলো দিল্লি এয়ারপোর্ট। মুম্বাই এয়ারপোর্টের থেকেও দিল্লি এয়ারপোর্ট খুব প্রচুর মানে খারাপ ব্যবহার করে লোকে দেখেছে। আপনারা যে দেখেন, আমার কথা বিশ্বাস না করলে আপনারা যে দেখেন, এটা আপনাদের ইচ্ছে। কিন্তু আমি বলবো, আমি রিকোয়েস্ট করবো, কখনো আমাদের দেশের লোকেরা বা আমাদের ইউরোপের যারা রয়েছেন, তারা কখনো ইন্ডিয়ার এয়ারপোর্ট ব্যবহার করেন না। ইন্ডিয়ার এয়ারপোর্ট দিয়ে ইন্ডিয়ার বা যে কোনো বিমানে যান, আপনি আমাকে আল আরাবিয়া পর্যন্ত আটকে দিচ্ছে। আল আরাবিয়া বিমান তাদের দেশের না, এটা অন্য দেশের বিমান। তারপর তাদের যেই কর্মচারীরা রয়েছে, তারা আমাকে খুব হয়রানি করেছে, তারা অনেক খারাপ ব্যবহারও করেছে। ওইখানকার যে ইনচার্জ ছিল, সে তার ওয়াইফের সাথে ফোনে কথা বলতেছে, কিন্তু আমার কথা সে শুনতেছে না। তাকে যখন বললাম, দাদা আমার তো বিমান ছেড়ে দিবে, আমার কি বলেন, সে বলতেছে আমার ওয়াইফের সাথে কথা বলতেছি। মানে তার ওয়াইফ বড় হয়ে গেছে। আমি ভিডিও করতে পারি না, ওই লোকটার খুব বাজে ব্যবহার করেছে। বিশ্বাস করে আপনারা যখন কখনো আল আরাবিয়া গেলে তো বুঝবেন, লস খেলে খাবেন আপনার টাকা, ওদের কোনো যায় আসে না, ওদের কোনো দায়বদ্ধ নাই। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি করি, যাবেন ইন্ডিয়া থেকে কখনো কোনো জায়গায় যাওয়ার জন্য চিন্তা করবেন না। কারণ ইন্ডিয়ারা এখন প্রচুর বিশেষ করে আমাদের দেশি যারা আছে, তাদেরকে অনেক হয়রানি করা হয়, অনেক হয়রানি করে, অনেক তথ্য জানতে চায়। এগুলা ফালতু তথ্য, এগুলো মানুষের আসলে প্রয়োজনীয়তা নাই। এখানে দিল্লি এয়ারপোর্ট তো পুরোপুরি মানে দালালের হাতে জিম্মি হয়ে গেছে। কেউ এখান থেকে বাংলাদেশি বা অন্য কোনো দেশের মানুষ, মানে ইউরোপের ছাড়া এশিয়ার কোনো মানুষ এখান দিয়ে কোনোভাবে যাওয়ার সুযোগ নেই, কারণ দালাল ছাড়া। তো আপনারা এটা সবসময় মাথায় রাখবেন। ইন্ডিয়ার থেকে আপনি, হ্যাঁ, আবার তারা কোনো আপনাদেরকে আটকে দিবে বিভিন্নভাবে। যেমন ধরেন আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে গেছেন,
ট্যুরিস্ট ভিসা নিয়ে যে আপনি 2-3 দিন থাকার পরে আপনি যাচ্ছেন, 2 দিন বা 3 দিন থাকার পরে আপনি যাচ্ছেন, তখন বলবে কি আপনাকে তো আর ইন্ডিয়াতে যাওয়ার জন্য কোনো অনুমতি দেওয়া হয় নাই, আপনি ইন্ডিয়াতে যাবেন কেন, আপনি আপনার দেশ দিয়ে যান। তারা এই কথা বলে দিয়ে আটকে দিবে আপনাকে। মানে আপনারা যতই আপনার দেখান তারাও তত দেখাবে। আপনি বলবেন ভাই আমি তো একসাথে 3-4টা দেশ ঘুরতে বেরিয়েছি, তখন তারা বলবে না আপনি আমাদের ঘুরবেন চলে যাবেন, আপনি আমাদের যদি ঘুরতে যেতে চান তাহলে আপনি ট্যুরিস্ট ভিসাতে আসছেন কি, আপনি ট্রানজিট ভিসা নিয়ে আসলেন না কেন। আবার যদি আপনি ট্রানজিট ভিসা নিয়ে যান তাহলে বলবে কি ইউরোপের জন্য তো আমাদের ট্রানজিট না, আমাদের ট্রানজিট হতে নেপাল, ভুটান, এগুলো আপনি বা পাকিস্তান, এইগুলো আপনি যেতে পারেন। এরা এইগুলো মানে একটা না একটা উছিলা তারা দেখাবে। আর প্রত্যেকটা মানে তাদের দেশের বিমান বাদ দেন, তাদের দেশের বিমানের কথা আমি বাদই দিলাম, তারা অন্য দেশের বিমানগুলো যেমন গালফ এয়ার আছে বা ইমারাত আছে, এই বিমানের গুলোতেও এরকম করে তারা। মানে তারা চাকরি করে যারা ইন্ডিয়ান, তারা এরকম ব্যবহার করবে। আপনারা যদি বিশ্বাস করেন আর না করেন, আপনারা নিজেরা একবার দেখতে পারেন। এটা আপনার টাকা, আপনার টিকিট, আপনার হোটেল বুকিং করা মিছিল রসুলে আপনার হবে, আমার কিছু যায় আসে না। আপনি দেখতে পারেন আমার কথা বিশ্বাস না করলে। তো আমার রিকোয়েস্ট রইল আপনারা এদিকটা যাবেন না, অন্য কোনো দেশ দিয়ে যাওয়ার চিন্তা করবেন কখনো গেলে। কারণ ইন্ডিয়া দেয় না, ইন্ডিয়ারা প্রচুর তথ্য আপনাদের জানতে চাই, মানে আপনি যেতে দিব না যে কোনো প্রক্রিয়া। বিশেষ করে দিল্লির এয়ারপোর্ট, বোম্বে এয়ারপোর্ট তাও একটু একটু আছে, দিল্লির এয়ারপোর্ট খুব খারাপ অবস্থা। আলহামদুলিল্লাহ, আমি এখন কলকাতা আন্তর্জাতিক এয়ারপোর্টের ভিতরে আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি এখন ভিতরে আছি। আপনাদের কলকাতা এয়ারপোর্টটি ঘুরে ঘুরে দেখালাম, আপনাদের দেখালাম একদম আমি 1 নম্বর গেট থেকে ধরে 4 নম্বর গেট পর্যন্ত যা আছে এবিসি পুরো এরিয়াটা, আমি ভিতরের এরিয়াটা ঘুরে দেখালাম থেকে। এই জায়গা হচ্ছে করে আমি এখন আমার মোবাইলটা চার্জ দিয়ে যাচ্ছি। আমি এখন আমার মোবাইলটি চার্জ দিয়ে আমার মোবাইল চার্জ করে হচ্ছে এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে, আপনি চাইলে মোবাইল চার্জ দিয়ে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন বিমানে ওঠার আগে মানে যাওয়ার আগে যে তল্লাশি হচ্ছে, সকলের বেল, জুতা, ব্যাগ সব কিছু খুলে একদম হাতের ব্যাসলাইট থাকলে, গলার চেন থাকলে সব কিছু খুলে এখানে যেয়ে তারপরে আপনাকে অতিক্রম করতে হবে। দেখতে পাচ্ছেন চেক আপ করা হচ্ছে মেশিনের মাধ্যমে। দেখতে পারলেন ভিতর থেকে চেক আপ করে এখন আমরা ভিতরে আসছি। এখন আমরা আমাদের যে বেল, ঘড়ি, মোবাইল এগুলো নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্টে, বিশ্বের সব এয়ারপোর্টে এইভাবেই করা হয়, এটার জন্য কোনো সমস্যা নাই। সব জায়গায় ইমিগ্রেশন করে এইভাবে তল্লাশি। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিগো বিমানের একজন কর্মচারী, সে আমার সাথে প্রচুর বিহেভ খারাপ করেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে বোর্ডিং পাস পেয়ে গেলাম। বোর্ডিং পাস নিয়ে এখন আমি অনেক তথ্য, আমার ব্যাংক ব্যালেন্স দেখানোর পরে, আমার হোটেল বুকিং করা দেখানোর পরে অবশেষে আমাকে বোর্ডিং পাস দিয়েছে। আমি এখন বোর্ডিং পাস নিয়ে আমি বিমানে ওঠার জন্য যেই ইমিগ্রেশন শেষ করে আমি ভিতরে, কলকাতা এয়ারপোর্টের ভিতরের অংশ আমরা ইমিগ্রেশন করে। এখানে খুব সুন্দর একটি জুতার দোকান এবং এদিকে কসমেটিক আপনারা দেখতে পাচ্ছেন। আমি চলে আসছি, ভিতরে চলে আসছি। হচ্ছে কলকাতা এয়ারপোর্ট চলে আসছি আমি যাব হলো গেট নম্বর। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা এয়ারপোর্টের রানওয়ে, এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট রানওয়ে। এখানে একটি ইন্ডিগো বিমান দাঁড়ানো রয়েছে, দেখতে পাচ্ছেন। রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, রাতে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছিল, তাই বিমানগুলো রানওয়েটা দেখতে পাচ্ছেন। এখন সকাল 4টা
20 মিনিট হয়েছে। আমাকে অনেক ভোগান্তি হয়েছে, আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা এয়ারপোর্টের রানওয়ের ভিতরের অংশগুলো। দেখতে পাচ্ছেন একটি ইন্ডিগো বিমান। এই বিমানটি কিছুক্ষণের মধ্যে কলকাতা এয়ারপোর্ট ছেড়ে চলে যাবে। এটা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তার রানওয়ের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বিমানটি, এই বিমানটি এখন যাবে আকাশে ওড়ার জন্য, পুরোপুরি প্রস্তুত। আপনাদেরকে দেখাচ্ছি কলকাতা এয়ারপোর্ট। আমাকে মানে বোর্ডিং কার্ড দিতেই চাচ্ছিল না, অনেক কষ্ট করে আমি বোর্ডিং কার্ড নিয়েছি। আমার আসলে দুবাইয়ের হোটেল বুক করা ছিল একদিনের, তো আমি দুবাই থাকবো 3 দিন। তো 3 দিন থাকবো তাই বলতেছে আপনি 3 দিনের হোটেল কোথায়? তো তাদেরকে বললাম দেখেন ভাই, আমি দুবাই থাকবো একদিন, আমি দ্বিতীয় দিন যাব হলো আমি আবুধাবি। তো আমি আবুধাবিতে হোটেল নেব। তো বলতেছে না না না, আপনি 3 দিন যাবেন, 3 দিন হোটেলে আমাদেরকে দেখাই যেতে হবে। তো আমি তো বিপদে পড়ে গেছি, বাংলাদেশ থেকে আমি একদিনের হোটেল বুক করা আছে। এখন আমি যে চয়েস করে আমি হোটেল নিব চিন্তা করছিলাম, পরে না পারতে আমি রাত 2:30টার দিক দিয়ে আমার বন্ধুকে কল করি। তো কল করার পরে সে আমাকে আবার আরেক দিনের দুবাই হোটেল বুক করে দেয়। তো আরেক 2 দিনে বুক করা দেওয়ার পরে তার অবশেষে আমাকে বোর্ডিং কার্ড দেয়। তার আগে আমাকে বোর্ডিং কার্ড দিচ্ছিল না, তো প্রচুর আমাকে হয়রানি করতেছিল আপনার এয়ারপোর্টের ভিতরে। এটা হলো কলকাতা এয়ারপোর্ট। তো কলকাতা এয়ারপোর্টে আমার ব্যাংকে কত টাকা আছে সেটা দেখালাম, আমার ডলার দেখালাম, আমার কাছে কিছু দেরহাম ছিল, দেরহাম দেখাইলাম। তারা বলতে যে 3,000 দেরহামের নিচে আপনি যেতে পারবেন না। তখন তাদেরকে বললাম আমার ব্যাংকে যেই কার্ড, আমার আইএফসি ব্যাংকের যেই কার্ড রয়েছে সেই কার্ডের মধ্যে 8,000 দেরহামের উপরে টাকা রয়েছে। আমার পাসপোর্টে $7,000 এন্ডোজ করা রয়েছে। আমার সাথে প্রায় কিছু ডলার আছে, দেরহাম আছে, আমাকে কেন দিবেন না? তখন আমাকে ডলার দিয়ে আটকাতে পারলো না। তখন বললো হোটেল তো আপনি থাকবেন 3 দিন। তো আমি বললাম 3 দিন না, তো আমি তো যাবো যেদিন সেদিন থাকবো, তারপর দিন তো আমি রাতে বেকই করবো, তাতে 3 দিন থাকা হচ্ছে না, তাহলে 2 দিন। পরবর্তী বলতে তাহলে 2 দিনের হোটেল বুক করলেন না কেন? লাস্ট পর্যন্ত আমি আরেক দিনের হোটেল বুক করলাম অনলাইনের মাধ্যমে। তো এরা যে কোনোভাবে আপনাকে হয়রানি করার চেষ্টা করবেই, আর আপনি হয়রানির মধ্যে পড়বেনই। তাই আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, ইন্ডিয়া দেয়া অন্য কোনো দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না। আমি যে কোনো ভিডিও বানাই তা মানুষের উপকার হয় এরকম ভিডিও বানানোর চেষ্টা করি। মানুষকে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। আমার কথা বিশ্বাস না হলে আপনি যেয়ে দেখতে পারেন। বিশেষ করে দিল্লি এয়ারপোর্ট দিয়ে এটা সম্ভব না, দালাল ছাড়া। বোম্বে হয়তো যেতে পারেন, তো দিল্লিতে যেতে পারবেন না। ইউরোপের বা গালফের কোনো দেশে আপনি যেতে পারবেন না, হয়তো এশিয়ার কোনো দেশ আপনি যেতে পারবেন ভ্রমণের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানটি এসেছে ইন্ডিগো। এই বিমানটি দিয়ে আমরা দিল্লি যাব। বিমানটা মূলত আমাদের দিল্লি যাওয়ার জন্য আসছে। এটা যে রাস্তাটি রয়েছে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিগো বিমানটা, এই বিমানটি আসছে। এই বিমানটি দিয়ে আমি দিল্লি যাব, কারণ আমার দিল্লি হলো ট্রানজিট রয়েছে, দিল্লি দিয়ে আমি দুবাই যাব। তো এই বিমানটি দিয়ে যাব। এখন বিমানটি থেকে লোক নামবে, দেখতে পাচ্ছেন এখন বিমানটিতে লোক নামতেছে। লোকগুলো নামার পরে আমরা এই বিমান দিয়ে দিল্লি যাব। তো আমরা অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন মানুষ সবাই সিরিয়াল দাঁড়িয়েছে, আমরা বিমানে ওঠার জন্য চলে যাব। এখন আমরা দিল্লির উদ্দেশ্যে চলে যাব। আমি আমার এখন দিল্লির যে ফ্ল্যাট, সে ফ্ল্যাটের দিকে যাচ্ছি দিল্লির জন্য। আলহামদুলিল্লাহ এখন আমরা লাইনে দাঁড়াইছি, আমরা বিমানের ঢুকবো। দেখতে পাচ্ছেন বিমানের সবাই যাচ্ছে, যাত্রীরা সবাই সিরিয়াল। আমি এখন জুন 2 আছি, আমার টিকিট ছিল জুন 2, দেখতে পাচ্ছেন।
আমরা এখন এই 25 নম্বর গেট দিয়ে ঢুকবো। গেট সিরিয়ালে দাঁড়ানো আছে, সকলে সিরিয়াল দেওয়ানো। এদিকে জুন 2, জুন 1, জুন 3 রয়েছে। দেখতে পাচ্ছেন সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে রয়েছে দিল্লি যাওয়ার জন্য। আমাদের এখন দিল্লি যাওয়ার জন্য আমরা বিমানের ভিতরে যাচ্ছি। আমি এখন বিমানে ওঠার জন্য বিমানের ভিতর দিকে যাচ্ছি, যেটা কিনা রাস্তা রয়েছে বিমানে, সে রাস্তার দিকে আমি যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন বিমানের ভিতরে ওঠার জন্য আমি সামনের দিকে আগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা বিমানে ওঠার জন্য রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি বিমানের দিকে। ইন্ডিগো বিমান হচ্ছে আমাদের এশিয়ার জন্য সবথেকে কম ভাড়ার মধ্যে এই বিমানটি দিয়ে যায় সবাই, ইন্ডিয়ার কোম্পানি। তো আমি এটার অনেক কথা শুনেছি, এটা অনেক দুর্নীতি করে, তাই আমিও নিজে এই বিমানের টিকিট কেটে যাচ্ছি। কারণ আমার বন্ধুরা গত বছর বিমানে অনেক হয়রানি হয়েছে, তাই আমি আসলে নিজেই জানার জন্য এই বিমানের টিকিট কেটেছি। তো দেখি আমিও ইতিমধ্যে হয়রানির মধ্যে পড়ে গিয়েছি। আপনারা হয়তো আমি হয়তো আগেই বলেছি আপনাদেরকে। সবথেকে খারাপ ব্যবহার করে এই ইন্ডিগোর যেই লোকেরা আছে, তারা রয়েছে, তারা ভালো ব্যবহার করে না তেমন একটা। যেমন অন্য অন্য দেশের যে বিমানবালা রয়েছে, বিমানের ক্রু রয়েছে, তারা সে খুব সুন্দরভাবে ব্যবহার করে, তারা এরকম ব্যবহার করে না। এরা মানুষের কীরকম না দূর দূর একটু ব্যবহার করে। আপনি ভিতরে কখনো পানি চাইলে সহজে আপনি এক গ্লাস পানি সহজে দিবে না, 2-3 বার চাওয়ার পরে আপনি হয়তো এক গ্লাস পানি পাইতে পারেন। ইন্ডিগো বিমানে আসলে কোনো খাবার নেই, খাবার দেয় না, খাবার কিনে খেতে হয়। তো আমরাও যারা জেনে বুঝে এই টিকিটগুলো কাটেন, তারা জেনে বুঝেই কাটবেন। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি কলকাতা এয়ারপোর্ট থেকে বিমান উঠলাম ইন্ডিগোতে। আমার ফ্লাইট নাম্বার হচ্ছে 6E6004। আমার ফ্লাইট করবে বিমান চালু হলো 8:15। আমি এখন বিমান উঠে বসলাম। আপনারা দেখতে পাচ্ছেন বিমান, সবাই বিমানে উঠে বসলাম। দেখতে পাচ্ছেন বিমানটি ইন্ডিগো বিমানের ভিতর অংশ দেখাচ্ছে। এবার ভিতর থেকে আমি বাইরের রানওয়েটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সিটের হ্যান্ডেল নামাইলাম। এখন যদি আমি সিট ব্যাগে দিতে চাই, তাহলে মানে সিট যদি আপনি ভাঙতে চান, তাহলে এই জায়গায় চাপ দিবেন, চাপ দিলে পিছনে যাবে, পিছনে ঠেলা দিবেন। আর যদি সোজা করতে চান এটাতে চাপ দিবেন। ইন্ডিগোর চেয়ারগুলো অত একটি ভালো না। অন্য অন্য বিমানের চেয়ারগুলো বসলে যত আরাম পাবেন বা অনেক দামি চেয়ার, ইন্ডিগো চেয়ারগুলো হচ্ছে আপনাদের যে এসি বাসের চেয়ারের মতন। বিমানটি আকাশে ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখতে পাচ্ছেন একটি বিমান এখন র্যান করবে, নামতেছে। আমাদের বিমান তার জন্য থেমে আছে। ভূমি থেকে আকাশে ওড়ার জন্য আমাদের বিমান পুরোপুরি প্রস্তুত। রানওয়ে থেকে দ্রুত গতিতে বিমানটি ছুটে চলছে আকাশে ওড়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আওয়াজ হচ্ছে, প্রচুর স্পিডে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, ভূমির থেকে বিমানটি আকাশের দিকে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিমানটি মোটামুটি উপরে উঠে গিয়েছে। কলকাতা শহরটি আপনাদেরকে দেখাচ্ছি। গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য একটু ঘোলা দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে আকাশের থেকে বিমানের থেকে আপনাদেরকে কলকাতাটি দেখাচ্ছি, কলকাতা শহরটি। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা শহর, বিমানের উপর থেকে কলকাতা শহর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন
হয়তো কখনো আসলে দেখবেন কলকাতা শহরটি কিন্তু ঘোলা দেখা যাচ্ছে, প্রচুর ঘোলা। এই জন্য যে আপনার গতকাল রাতের থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, আকাশটা মেঘলা, জন্য অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা শহর। আমি এখান থেকে কলকাতা থেকে দিল্লি যাচ্ছি, দিল্লি হয়ে আমি দুবাই যাব, কিন্তু ইতিমধ্যে আমি অনেক ভোগান্তির মধ্যে পড়ে গিয়েছি। আমাকে অনেক ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছিল। ইতিমধ্যে আমাকে অনেক ভোগান্তির মধ্যে ইন্ডিগোর যেই কর্মচারীরা আছে তারা অনেক ভোগাইছে আমাকে। অবশেষে আমাকে আর আটকাতে পারে নাই কলকাতা পর্যন্ত, বাকিটা দিল্লিতে গেলে দেখা যাবে কী অবস্থা। কিন্তু আমাকে কোনোভাবেই আটকাইতে পারে নাই। আমার ভিসা অরিজিনাল সব কিছু, আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট, আমার ডলার ইনভেস্টমেন্ট, আমার হোটেল বুকিং করা এবং আমার জব সব মিলিয়ে জিলে আমি সব দিক দিয়েই আমি এখান থেকে উত্তীর্ণ হয়ে গেছি। এখন আমাদের বিমানটা অনেক আকাশে অনেক উপরে উঠে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ইন্ডিগো বিমান দিয়ে যাচ্ছি, এশিয়ার জন্য সবথেকে কম দামি ফ্লাইট, কম দামি বিমান। বিমানে প্রচুর সিট খালি রয়েছে, দেখতে পাচ্ছেন। সবাই ঘুমাচ্ছে, কারণ অনেক রাতে আসছে তো সবাই, তাই সবাই ঘুমাচ্ছে। আমিও ঘুমাবো 2-2.5 ঘন্টা যত সময় পাবো আমি ঘুমাবো। দেখতে পাচ্ছেন আকাশ দেখাচ্ছি আপনাদেরকে, আমি বিমানের ভিতর দিক দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বিমানে সবাই ঘুমানোর চেষ্টা করছে, ঘুমাচ্ছে, কারণ অনেক রাতে সবাই আসছে। তো ফ্লাইট হতে দেরি হয়েছে, ফ্লাইট বৃষ্টির জন্য অনেক দেরি হয়েছে, সবাই ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি বিমানবালার সাথে কথা বললাম, আমি একটু দেখছেন। এখন আমি আমার সিটে এসে বসলাম। আমার সিটে আমি একাই, পাশের সিটেও এক আপু একা বসে রয়েছে। এক আপু হয়তো টয়লেটে যাচ্ছে, এক আপু দেখতে পাচ্ছেন টয়লেটের দিকে যাচ্ছে, সে টয়লেটে যাবে। আর ইন্ডিগো বিমানে কোনো খাবার দেওয়া হয় না, এখন ইন্ডিগোর থেকে আপনারা ভালো আশা করতে পারেন না। যতটুকু পারা যায় ইন্ডিগো বিমান এড়িয়ে চলা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো কলকাতা এয়ারপোর্টের বাইরের অংশ থেকে রানওয়ে সহ বিমানগুলো পর্যন্ত দেখালাম। আমি মুন্সি হৃদয় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।